জিপিএইচ ইস্পাত বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। সুপ্রিয় দর্শক, করোনার চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সঙ্গে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজও রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফেরদৌস আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সেই সঙ্গে দর্শক জানিয়ে রাখছি, আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য টিভি, টেলিফোন, ফেসবুক মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 09611677777 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে। যাচ্ছি মূল আলোচনায়। ডক্টর ফেরদৌস আলম স্যার, আপনার কাছে শুরুতেই যে বিষয়টিতে আমি আসবো সেটি হচ্ছে যে নতুন করে দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। বিশেষজ্ঞরা বলছেন শীতে এটি আরও বৃদ্ধি পেতে পারে এবং সেই সঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়তে পারে। নতুন ধাক্কা সামাল দিতে আমাদের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো কতটুকু প্রস্তুত রয়েছে বলে আপনি মনে করছেন? এছাড়াও জানতে চাইব যে সাধারণ মানুষ কতটুকু সচেতন হচ্ছে বলে আপনি মনে করছেন? আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ শুনতে চাইব। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন। আমরা সাসপেক্ট করছি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনিও অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন যে হয়তো দ্বিতীয় ঢেউ করোনার আসবে। কারণ আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে তাকান, দেখেন ওখানে কিন্তু অলরেডি আপনার করোনার প্রকোপ কিন্তু বেড়ে গিয়েছে এবং মৃত্যু হারও কিন্তু বাড়ছে। আর রিসেন্টলি যদি 2-3 দিন আপনি দেখেন আমাদের দেশের অবস্থা, ইতিমধ্যে কিন্তু ইনফেকশনের রেট অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। আজকে যদি দেখেন যে আজকে 12%-এর মতো আপনার যতগুলো টেস্ট হয়েছে তার মধ্যে 12% টেস্টে করোনা পজিটিভ হয়েছে, যেটা কিছুদিন আগেও কিন্তু 10-এর নিচে ছিল, অ্যারাউন্ড 10 ছিল। কাজেই অবশ্যই আমাদের ধরতে হবে যে হয়তো আমরা যদি সচেতন না হই, সজাগ না হই, সামনে এই সময়টা শীতের সময় হয়তো করোনার দ্বিতীয় ঢেউ আসবে। এক্ষেত্রে হসপিটালগুলো বলবো যে আমরা যথেষ্ট প্রস্তুত এবং আমরা প্রথম যে ধাক্কাটা আমরা সামলিয়েছিলাম তার থেকে বলবো যে হাসপাতালগুলো, সরকারি হাসপাতাল, বেসরকারি, সবাই প্রস্তুত আছে এবং রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য। এবং সব ধরনের ফ্যাসিলিটি এখন মোটামুটি সব হসপিটালেই ডেভেলপ করেছে। কাজেই আমরা হাসপাতালের দিক থেকে আমরা বলতে পারি আমরা প্রস্তুত, কিন্তু জনগণকে সচেতন হতে হবে। যেটা এখন ইদানিং পরিলক্ষিত হচ্ছে, যেটা অনেকটা রিল্যাক্সেশনের মুড চলে আসছে সবার মাঝে। তা সবচেয়ে বড় কথা, আপনার মাস্ক পরতে হবে। কয়েকটা জিনিস, নাক, মুখ এবং হাত, এই 3টা পরিচর্যা করলে কিন্তু করোনার প্রকোপ অনেক কমে যাবে। সেক্ষেত্রে আপনার দয়া করে মাস্ক ব্যবহার করুন, রাস্তাঘাটে মাস্ক পরে চলাফেরা করুন এবং আপনার হাত কিছুক্ষণ পরপর সম্ভব হলে সাবান, নর্মাল সাবান দিয়ে একটু হাত ধোন অথবা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন। এই ছাড়া কোনো বিকল্প নেই এই প্রকোপ আটকানোর। জি স্যার, আমাদেরকে গৌতম দাস নামে একজন প্রশ্ন করেছেন ফেসবুকে। বলা হচ্ছে করোনা থেকে মুক্ত থাকতে মাস্ক অনেকটা সুরক্ষা দেয়, কিন্তু এই মাস্ক কতক্ষণ পরার স্বাস্থ্যসম্মত? দীর্ঘ সময় মাস্ক পরলে কি কি ধরনের ঝুঁকি বা সমস্যা তৈরি হতে পারে তিনি জানতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে। এটা একটা খুবই সুন্দর কোশ্চেন। মাস্কের কোনো সাইড ইফেক্ট নাই। আপনাকে করোনা প্রতিরোধ করতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে, বিশেষ করে আপনি যখন বাইরে যাবেন। মাস্কের ব্যাপারটা নির্ভর করে আপনি কী ধরনের মাস্ক ব্যবহার করছেন। আপনি যদি 3 লেয়ারের কাপড়ের মাস্ক ব্যবহার করেন, আপনি এটা অনেক দিন ব্যবহার করতে পারেন। কিছুই না, আপনি প্রতিদিন এটা যখন ইউজ করবেন বাসায় যে আপনি এটা সাবান দিয়ে ধুবেন, রোদে শুকাবেন, বাস এনাফ। আপনি এরকম কাপড়ের 3 লেয়ারের 2 থেকে 3টা মাস্ক ব্যবহার করবেন, তাহলে আপনি অল্টারনেট ডেতে আপনি ইউজ করতে পারবেন। আর কিছু ডিসপোজেবল সার্জিক্যাল মাস্ক আছে, সেগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি এটাকে রিইউজ করতে পারবেন না। এই সার্জিক্যাল মাস্ক ধোয়ার কোনো সুযোগ নাই। আপনাকে যখনই ব্যবহার করবেন, জাস্ট যখন ইউজ করবেন বা এর ব্যবহারের সময় আপনি বাসায় ঢুকবেন, এটা ফেলে দিবেন। এটা রিইউজ করার সুযোগ নাই। রিইউজ করলেই আপনার কিন্তু কন্টামিনেশনের সুযোগ আছে। আর এটা যদি একবার ধুয়ে ফেলেন তাহলে এর কার্যকারিতা কিছুই থাকে না। জি, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, লকডাউনের প্রথম দিকে করোনা টেস্টের সংখ্যা যেমন ছিল বেশি, তেমন করোনা টেস্টের প্রতি মানুষের আগ্রহও কিন্তু ব্যাপক ছিল। কিন্তু দিন যত যাচ্ছে করোনা টেস্ট মানুষের মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছে। এটার সংক্রমণের ঝুঁকি ততটা বাড়িয়ে দিতে পারে বলে, সামনে কতটা বাড়িয়ে দিতে পারে বলে আপনি মনে করছেন, সেটা যদি বলতেন। অবশ্যই সামনে, আমি তো বারবার বলছি যে এই শীতকালটা আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা যদি সামান্য ভুল করি তাহলে কিন্তু আমাদের অনেক খেসারত দিতে হবে ভুলের। কাজেই আমরা সবাইকে অনুরোধ করব আপনারা সজাগ থাকেন, মাস্ক ব্যবহার করেন,
হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন বা হাতে সাবান ব্যবহার করেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন। এখানে রিল্যাক্সেশনের কোনো সুযোগ নাই। রিল্যাক্সেশন করলেই কিন্তু করোনা আপনাদের ঘাড়ে মাথাচাড়া দিয়ে উঠবে। জি স্যার। স্যার, কোভিড সংক্রমণের গতি কমাতে সরকার নো মাস্ক নো সার্ভিস শিরোনামে সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছে, তো এতে করোনার সংক্রমণ কতটুকু প্রতিরোধ করা সম্ভব হবে বলে আপনি মনে করছেন, এটি যদি বলতেন। অবশ্যই ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটা একটা সুন্দর পদক্ষেপ এবং দ্বিতীয় প্রকোপ, দ্বিতীয় ঢেউ ঠেকাতে হলে এর কোনো বিকল্প নাই। এই সবখানেই এই নিয়ম চালু করা উচিত, নো মাস্ক নো সার্ভিস। এটা হসপিটাল হোক, যে কোনো ব্যবসায়িক সেন্টার হোক, যে কোনো জায়গায় মাস্ক ছাড়া কেউ কোনো সার্ভিস পাবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাই ডিক্লারেশন দিয়েছে। কাজেই আমার ধারণা সবাইকে এই নিয়ম মানতে হবে, এর কোনো বিকল্প নেই। জি স্যার, আমাদেরকে প্রশ্ন করেছেন ফাহিম নামে একজন যে আমার শীতের সময় অনেক শুকনো কাশি হয়, অন্যান্য সময় কম হয়, সেক্ষেত্রে কি ব্যবস্থা নিলে এটি কমতে পারে, জানালে উপকৃত হব। শীতের সময় কমন কোল্ড খুব কম জিনিস, মানে খুব কমন জিনিস। আপনার একটু যেহেতু আবহাওয়ার চেঞ্জে যারা বিশেষ করে একটু অ্যালার্জি সেন্সিটিভিটি থাকে, যারা কিছুতেই একটু মানে আবহাওয়া চেঞ্জ হলে যাদের হাঁচি কাশি লেগে থাকে, তাদের কিন্তু এরকম কাশি লাগতেই পারে। এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সাজেশন হচ্ছে আপনি এই আদা চা খাবেন, গরম লবণ পানি দিয়ে গড়গড়া করবেন। আর যদি খুব বেশি কাশি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। স্যার, দেশে নারী ও পুরুষের মধ্যে সংক্রমণের হার প্রায় সমান হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে সাম্প্রতিক করোনায় নারীদের মৃত্যু কিছুটা বেড়েছে। এর কারণগুলো কি হতে পারে বলে আপনি মনে করছেন? নারীদের মৃত্যুর কারণ যদি আপনি বিশ্লেষণ করেন, প্রথম দিকে কিন্তু অনেক কমই ছিল, কিন্তু ইদানিং যেটা হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছে। একটা হতে পারে সচেতনতার অভাব। দেখা যায় যে নারীরাই পরিবারের যখন অন্য কোনো স্বজন আপনার যখন আক্রান্ত হয়, দেখা যায় নারীরাই এগিয়ে আসে ওই রোগীর সেবায়। সেক্ষেত্রে তিনি হয়তো নিজের পরিচর্যা, নিজের সেবা সেটা ভুলে যায়। আর অনেক সময় দেখা যায় যে অনেক নারী জানেই না নিজের ডায়াবেটিস আছে, নিজের প্রেশার আছে, সেই জিনিসগুলোকে গুরুত্বভাবে দেয় না। আর করোনা এমন একটা অসুখ, এই যারা ডায়াবেটিস আছে, আপনার প্রেশারের রুগী আছে, এইসব রুগীদের যদি একবার করোনা হয় সেক্ষেত্রে প্রচণ্ড ভোগায় যদি প্রয়োজন মতো চিকিৎসা না নেয়। জি স্যার। স্যার, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এই টিকার অনুমোদন দিলে ভ্যাকসিনটি বাংলাদেশে আসবে বলে জানতে চাইব। কখন নাগাদ এই মানুষের হাতে টিকাটি আসতে পারে, করোনার ভ্যাকসিনের টিকাটি সম্পর্কে জানতে চাইব। যদি বাংলাদেশের কথা বলেন, আমার মনে হয় এখনও টিকার আসার সম্ভাবনা এই বছর তো আসবেই না, আগামী বছর হয়তো মাঝামাঝিতে যদি সফলভাবে টিকা প্রয়োগ হয়, যদি টিকার প্রয়োগের রেজাল্ট যদি ভালো হয়, তাহলে আগামী বছর মাঝামাঝি সময় আমরা আশা করতে পারি। এর আগে কিন্তু কোনোভাবেই সম্ভব না। যেটা হয়তো প্রথম দিকে ডিক্লেয়ার করছিল যে ডিসেম্বর মাসে হয়তো আসতে পারে, আমার দৃষ্টিতে এটা খুব বেশি সম্ভব না। আগামী বছর হয়তো মাঝামাঝি সময়। স্যার, সীমা নামে আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, প্রস্রাবের পরিমাণ কম হয়, জ্বালাপোড়া করে, তলপেটে ব্যথা হয়, কি উপকার, কিভাবে উপকৃত হতে পারি সেটা যদি বলতেন, তার জন্য কোনো পরামর্শ। বয়সটা বললে একটু ভালো হতো। আর আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হয়, অবশ্যই প্রথমেই যেটা আসবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটাই এক্সক্লুড করতে হবে। আপনি দ্রুত একটা ডাক্তারের পরামর্শ নেন এবং অতি দ্রুত একটা সিম্পল একটা পরীক্ষা ইউরিন আরি করান। যদি পাস সেল থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা অতি দ্রুত শুরু করবেন। আর এর মধ্যে পানিটা বেশি করে খাবেন, ফ্লুইড জাতীয় খাবার বেশি পরিমাণে খাবেন। স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক ফোন কলে যুক্ত রয়েছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরবো। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি পাবনা থেকে বলছি, রবিন। জি, ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার কয়দিন ধরে ঠান্ডা, গা ব্যথা, জ্বর ওইরকম নাই, মাপছে 98 ডিগ্রি ওঠে, কিন্তু একটু কাশি হচ্ছে। আসলে আমি এই নিয়ে আমার একটু আতঙ্কিত। জি, আপনি করোনা টেস্ট করিয়েছেন? না, আমি ওরকম, আমি বাড়িতে থাকি, আমার কোনো এই 2টা দিন ধরে এই সমস্যাটা। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। স্যার, আপনার কাছে পরামর্শ জানতে চাইব। জি, ধন্যবাদ আপনাকে। আপনার যেহেতু কাশি, গা ব্যথা, জ্বর এখনও আসেনি, সেক্ষেত্রে চিন্তিত হওয়ার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি জাস্ট কাশির জন্য আমি যেটা আগেই পথ্য দিয়েছি, আপনি গরম লবণ পানিতে গড়গড়া করেন, লেবু আদা চা খান। দেখেন যদি জ্বর আসে তাহলে অবশ্যই আপনি করোনা টেস্টটা করাই নেবেন এবং অতি
অতি নিকটবর্তী কোনো হাসপাতালে ডাক্তারের পরামর্শ নিয়ে অতি দ্রুত চিকিৎসা শুরু করবেন। এক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নাই। আর চেষ্টা করবেন বাড়িতে যদি ছোট বাচ্চা বা বয়স্ক লোক থাকে, সেক্ষেত্রে তাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করবেন, যাতে যদি কোনো কারণে আপনার করোনা এফেক্ট হয় তাদের মধ্যে যাতে না ছড়ায় যায়। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, পোস্ট করোনা বা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানুষ নানাবিধ শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছেন। তো করোনা পরবর্তীতে এই সমস্যাগুলো কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, আপনার বিশ্লেষণ শুনতে চাইব। এটা অবশ্যই বিশাল একটা চ্যালেঞ্জ। পোস্ট করোনাল ইফেক্ট অনেক ধরনের হয়। কারো হয়তো উইকনেস থাকে, কারো হয়তো হেডেক থাকে, মাথা ব্যথা থাকে, কারো দেখা যায় যে শারীরিক অবসাদ, মানসিক অবসাদ এসব পেয়ে বসে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা নিজেকে মোটিভেশন করা, নিজেকে সবসময় নিজের মধ্যে ভাবা যে আমি সুস্থ হয়ে যাব, আমাকে এই যুদ্ধ জয় করতে হবে। এই মোটিভেশন সবচেয়ে বড় জিনিস। এবং যদি দেখেন যে না তারপরও সমস্যা হচ্ছে, আপনি অবশ্যই যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষ করে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে পারেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই উপকৃত হতে পারেন। জি, ইফাত নামে আমাদেরকে একজন ফেসবুকে প্রশ্ন করেছেন, বয়স 25 বছর, 2 মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলাম, শ্বাসকষ্ট ছিল, স্মৃতিশক্তি কমে গিয়েছে 2 মাস পর হলেও জ্বর 100 থেকে 19 ডিগ্রির মতো আছে, এখন কি করতে পারি? তিনি পরামর্শ জানতে চেয়েছেন। জ্বর যদি 100, ধন্যবাদ আপনাকে। জ্বর যদি 100 থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার সাজেশন হলো আপনি আবার আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন, দ্রুত ডাক্তার দেখান। সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা উনি দিবে। পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে করে যে না আপনার অন্য কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে চিকিৎসা দিলে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। জি স্যার, আমাদের সঙ্গে আরও একজন দর্শক এই মুহূর্তে ফোন কলে যুক্ত রয়েছেন। দর্শকের প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরবো। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম কাজী শফিকুল ইসলাম। আমার বয়স 68 বছর। আমি কিডনি ডায়ালিসিস করে সপ্তাহে 2 বার। বর্তমানে আজকে 2 দিন ধরে আমার সমস্ত শরীর চুলকাই দিয়েছে। জি, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন ফোন কলে। স্যার, আপনার কাছে পরামর্শ জানতে চাইব। আপনি যেহেতু ডায়ালাইসিস করেন, আপনার হয়তো শেষ কবে ডায়ালাইসিস করেছেন সেটা একটু জানলে ভালো হতো। হ্যাঁ, গত শুক্রবার সোমবারে করেছি। আচ্ছা, এর মধ্যে যেটা করতে পারেন আপনি ক্রিয়েটিনিনটা আবার একটু দেখতে পারেন, ক্রিয়েটিনিনটা, ইলেকট্রোলাইট একটু দেখতে পারেন। এই পরীক্ষাগুলো করে আপনি কিডনি বিশেষজ্ঞ কারো পরামর্শ নিতে পারেন। কিডনি রোগীদের গা শরীর চুলকাতে পারে, এটা খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। সেক্ষেত্রে আপনি ওনাদের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উচিত। জি স্যার, ধন্যবাদ। দর্শক, আপনাকে আপনার প্রশ্নটির জন্য আশা করব আপনি আপনার পরামর্শটি পেয়েছেন। মোহাম্মদ মুরাদ নামে আমাদেরকে ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, আমি চাঁদপুর থেকে বলছি, পরিবারের একজন আক্রান্ত হলে অন্য সদস্যরাও কি আক্রান্ত হবার সম্ভাবনা আছে কিনা? উনি নিশ্চয়ই করোনা আক্রান্ত হওয়ার কথাটি বলছেন। তো স্যার, আপনি আপনার পরামর্শটি যদি তাকে দিতেন। জি, একজন করোনা আক্রান্ত হলে ধন্যবাদ আপনাকে। এটা ডেফিনেটলি করোনার কথাই উনি হয়তো বলতে চেয়েছেন। করোনা আক্রান্ত হলে অন্যরাও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন না করেন। আপনাকে অবশ্যই করোনায় যদি আক্রান্ত হয় তাকে আইসোলেশনে রাখতে হবে, তার ঘর আলাদা থাকবে, খাবার দাবার তাকে ওই ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। প্রয়োজন যদি সম্ভব হয় তার টয়লেট, উনি যে টয়লেটটা ইউজ করবে সেটাও আলাদা থাকতে হবে, সেখানে অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আর এটা কিন্তু খুব বেশি দিনের জন্য না, আপনি জাস্ট 14 দিন এই নিয়মটা মানেন, দেখা যাবে আপনিও সুস্থ হয়ে গেছেন, আপনার পরিবারকেও আপনি সুস্থ রাখছেন। জি, ধন্যবাদ। স্যার, আমাদেরকে দবির আহমেদ নামে একজন প্রশ্ন করেছেন, দেহের কোনো ধরনের ইনফেকশন সৃষ্টি হলে তা বোঝার উপায় কি? এক্ষেত্রে আমাদের করণীয় কি? বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানতে চাচ্ছি। স্যার, এই প্রশ্নটির উত্তর নেওয়ার আগে একজন ফোন কলে যুক্ত রয়েছেন, দর্শকের প্রশ্নটি একটু নিয়ে আসবো। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঝিনাইদহ থেকে বলছি, হাফিজ বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে আগস্টে করোনা আক্রান্ত ছিলাম, এখন বর্তমানে বুকে ব্যথা করতেছে হালকা, এখানে কি করতে পারি এখন বর্তমানে? জি, ধন্যবাদ আপনাকে। স্যার, ধন্যবাদ আপনাকে। আপনার বুকে ব্যথা কতদিন ধরে, কি আপনার 24 ঘন্টার মধ্যে কতক্ষণ বুকে ব্যথা থাকে, হাঁটলে বুকে ব্যথা হয় কিনা, এগুলা বলতে পারলে একটু ভালো হতো। উনি আমাদের সঙ্গে সবসময় হালকা হালকা ব্যথা থাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি একটু কার্ডিওলজিস্টের পরামর্শ নিতে পারেন, হৃদরোগ বিশেষজ্ঞ, এবং আপনি একটা ইসিজি করে নিতে পারেন। সিম্পল একটা টেস্ট, যেটা সবখানেই হয়, টেস্ট করে একটু কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন, দেখেন আপনার কোনো সমস্যা আছে কিনা।
জি, ধন্যবাদ দর্শক। আশা করব আপনি আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যার, দবির আহমেদ নামে যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্ন যদি এখনো যাওয়ার সুযোগ নেই, আমাদের সঙ্গে আসলে দর্শকরা রয়েছেন ফোন কলে, একজন দর্শকের প্রশ্ন নিয়ে তারপর আমি সেই প্রশ্নটিতে যাচ্ছি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? উত্তরা থেকে বলছি ম্যাডাম। বলছি কোভিড পজিটিভ আসলে পরে বাসায় বসে আমি কি ধরনের যত্ন করতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। স্যার, কোশ্চেনটা একটু উনি আসলে কোভিড পজিটিভ হওয়ার পর বাসায় বসে কি ধরনের চিকিৎসা সেবা নিতে পারেন সেটি সম্পর্কে জানতে চেয়েছেন। কোভিড পজিটিভ হলে সবচেয়ে বড় প্রথম হচ্ছে আপনাকে মনে সাহস রাখতে হবে যে আপনি সুস্থ হয়ে যাবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আপনার সিমটম অনুযায়ী চিকিৎসা হয়। যদি জ্বর থাকে তাহলে সেক্ষেত্রে জ্বরের ওষুধ খেতে হয়, যদি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে শ্বাসকষ্টের ওষুধ খেতে হয়, যদি দেখা যায় কাশি হচ্ছে প্রচণ্ড সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আর কিছু ওষুধ আছে যদি আপনি ডায়াবেটিক হয়ে থাকেন, প্রেশারের রুগী হয়ে থাকেন বা অন্য কোনো বড় ধরনের অসুখ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার রক্ত তরল করার জন্য কিছু ওষুধ আছে, এগুলো প্রেসক্রাইব করা হয়। তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে, নিজে না, অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে খাবেন। আরেকটা যেটা আমার সাজেশন সেটা হচ্ছে আপনি বাসায় একটা পালস অক্সিমিটার কিনে নেবেন। বয়স্ক হলে কিছুক্ষণ পরপরই আপনি আপনার অক্সিজেন লেভেলটা দেখবেন। যদি দেখেন যে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তাহলে বিশেষ করে 95 নিচে নামছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আপনাকে সেক্ষেত্রে অক্সিজেন সাপ্লিমেন্ট আপনার জন্য প্রয়োজন হবে এবং হাসপাতালে শরণাপন্ন হবেন। ধন্যবাদ আপনাকে। আশা করব দর্শক আপনি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। স্যার, এবারে আসি যে আমাদেরকে যে প্রশ্ন করেছিল একজন, যে দেহের কোনো ধরনের ইনফেকশন সৃষ্টি হলে বোঝার উপায় কি, এক্ষেত্রে আমাদের করণীয় কি, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে জানতে চাইবো পরামর্শ। স্যার, সেটি উত্তর যদি দিতেন। আসলে কোশ্চেনটা একটু ভেগ টাইপের হয়ে গেল। ইনফেকশন কিন্তু অনেক ধরনের আছে। এক্ষেত্রে যদি আপনি করোনার কথা বলেন তাহলে আপনি ইতিমধ্যেই জেনে গেছেন যে করোনার সিমটম কি, কাশি হবে, জ্বর হবে, শ্বাসকষ্ট হতে পারে, শরীর দুর্বলতা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, এগুলা সিমটম। এটা কি শুধু করোনার জন্য, কিন্তু অন্য ইনফেকশানে এক একটা ইনফেকশানে কিন্তু এক এক রকম সিমটম হয়। কাজেই আপনি এটা অবস্থা অনুযায়ী আপনার শরীরে যখন দেখবেন যে আপনার শরীরে জ্বর আসছে, শরীরে শক্তি পাচ্ছেন না, আপনার দুর্বলতা লাগছে, জ্বরের মাত্রা যদি 101-এর উপর হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে দেরি না করে কোনো ডাক্তারের অবশ্যই শরণাপন্ন হবেন, ফার্মেসির না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক এই মুহূর্তে ফোন কলে যুক্ত রয়েছেন। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি রাজু, আমি কুড়িগ্রাম থেকে বলছি। জি। হ্যাঁ, আমার 4 দিন থেকে জ্বর, কাশি এবং সর্দি। আমি গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিয়ে এইখান থেকে আমাকে দিছিল অ্যান্টিবায়োটিক দিছিল, অ্যামোক্সিসিলিন, তুষ্টা আর প্যারাসিটামল খাইতেছি, তারপর এখনো কমতেছে না। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে পরামর্শ জানতে চাইব। জি, ধন্যবাদ আপনাকে প্রথমেই আপনি থানা হেলথ কমপ্লেক্সে যে আমার সাজেশন হলো আপনি করোনা টেস্টটা করিয়ে নিন। আপনি নিজের রোগ সম্পর্কে যেরকম জানতে পারবেন, আপনি আপনার পরিবারকেও সুস্থ রাখতে পারবেন। এটা যদি করোনা নেগেটিভ হয়ে থাকে তাহলে আপনার ভয়ের কোনো কারণ নাই, যে চিকিৎসা দিয়েছে এতেই আপনার হয়তো ইমপ্রুভ হবে, হয়তো 5 থেকে 7 দিন সময় লাগবে। আর যদি করোনা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আইসোলেশনে যেতে হবে, অন্যান্য লোকের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে, আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। মনিরুজ্জামান মনির নামে একজন ফেসবুকে আমাদেরকে প্রশ্ন করেছেন, আমার ওয়াইফের আজকে 2 দিন ধরে সর্দি, মাথা ব্যথা, জ্বর এসেছে। আমি কি আমার ওয়াইফের থেকে দূরত্ব বজায় রাখবো? সেক্ষেত্রে আমি কি করব তিনি জানতে চেয়েছেন। সর্দি, মাথা ব্যথা, জ্বর এসেছে, জ্বরের মাত্রাটা বলতে পারলে ভালো হতো। এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না, তার থেকে দূরে থাকতে হলে অবশ্যই তার করোনা টেস্টটা করিয়ে নিন। কেননা যদি এটা সিম্পল কমন কোল্ড হতে পারে, এখনকার দিনে দেখেন আবহাওয়া চেঞ্জের সময় গরম থেকে ঠান্ডা হচ্ছে, বিশেষ করে শেষ রাতের দিকে কিন্তু টেম্পারেচার আবহাওয়ার টেম্পারেচার কিন্তু অনেক কমে যায়। এক্ষেত্রে কিন্তু কমন কোল্ড কিন্তু খুব কমন জিনিস, যে কোনো মানুষেরই এটা সর্দি, কাশি, জ্বর নিয়ে প্রেজেন্ট করতে পারে। কাজেই প্রথমে ঘাবড়ানোর কিছু নাই, আপনি দেখেন, ওনাকে অবজার্ভ করেন। যদি মনে করেন যে ওনার সমস্যাটা দীর্ঘায়িত হচ্ছে বা সমস্যার প্রকোপ বাড়ছে, তাহলে অবশ্যই করোনা টেস্টটা করে নেন। করোনা টেস্টে যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নাই, আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন। আর করোনা যদি পজিটিভ হয়ে থাকে, আপনাকে এর মধ্যে আমি বলেছি আপনি করোনা চিকিৎসা নেবেন।
ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এবার একটু সার্জারির দিকে আসি, যে ওপেন হার্ট সার্জারি ও বাইপাস সার্জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দুটি। তো করোনাকালে এই ধরনের সার্জারি কতটুকু নিরাপদভাবে করা যাচ্ছে? সার্জারি পরবর্তী সময় একজন রোগীর কি ধরনের ব্যবস্থা মেনে চলা উচিত বলে আপনি মনে করছেন, এটি যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনার। এটা যে কোনো সার্জারির ক্ষেত্রেই ইম্পর্টেন্ট, ওপেন হার্ট সার্জারি হোক বা যে কোনো আমরা জেনারেল সার্জারি ক্যান্সারের যে চিকিৎসা করি সেইটা সবখানে ইম্পর্টেন্ট। এই সব ক্ষেত্রে প্রথমেই নিয়ম হলো আপনাকে আপনার ওই রুগীর করোনা আছে কিনা করোনা টেস্ট করে সেটা আইডেন্টিফাই করে রুগীকে একটা কেবিনের মধ্যে বা একটা বেড দেওয়া, যেখানে কিন্তু অন্যান্য লোকের সংস্পর্শ কম হবে এবং অপারেশন আগ পর্যন্ত এইভাবে চলবে। অপারেশন আগের দিন আবার একটা করোনা টেস্ট করা হয়, যদি দেখা যায় যে করোনা নেগেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই সব রুগীর অপারেশন করা হয়। কেননা করোনা থাকা অবস্থায় যে কোনো অপারেশনে মৃত্যু ঝুঁকি কিন্তু অনেক বেশি। ইভেন একটা চায়নার স্টাডিতে এসেছে করোনা পজিটিভ রুগী যদি আপনি অপারেশন করেন, বিশেষ করে মেজর অপারেশনগুলো, সেক্ষেত্রে 65% মর্টালিটি মানে 65% রুগী মারা যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে এই যেহেতু ওপেন হার্ট সার্জারি অনেক বড় অপারেশন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইসোলেশন থাকতে হবে এবং রোগীর স্বজনদেরও কিন্তু এই নিয়মটা মানতে হবে যে ওই রুগীর সংস্পর্শে খুব বেশি লোক আসা যাবে না, কেননা রুগী কিন্তু সবসময় মৃত্যু ঝুঁকিতে থাকবে। আর করোনা পরবর্তী আর অপারেশন পরবর্তী নিয়ম একই, সেক্ষেত্রে রুগীকে কারো সংস্পর্শে থাকা যাবে না। যতটা আপনার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যায় তত রুগীর জন্য উপকার হবে। জি স্যার, জান্নাতুল নামে একজন আমাদেরকে প্রশ্ন করেছেন ফেসবুকে, আমার মায়ের বয়স হচ্ছে 44, তিনি বেশ কয়েকদিন যাবৎ কিছু খেতে পারছেন না, সব খাবার তিতা লাগে এবং এক ধরনের গন্ধ লাগে, এতে করণীয় কি তিনি জানতে চেয়েছেন। শুধু খাবার তিতা লাগে, গন্ধ লাগে, এটা জ্বর আছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জ্বর যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গ্যাসের কিছু ওষুধ খাওয়ায় দেখতে পারেন যে উনি ইমপ্রুভ করে কিনা। যদি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখেন যে খুব বেশি ইমপ্রুভ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারকে দেখাবেন, কেননা এই বয়সে খেতে না পাওয়া, মুখে গন্ধ, আপনার ব্যাড স্মেল যেটা আপনি বলছেন গন্ধ আসে, এটা কিন্তু ভালো লক্ষণ না। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করা উচিত। স্যার ফয়েজ আহমেদ নামে একজন প্রশ্ন করেছেন ফেসবুকে, আমাদের বলা হচ্ছে যে শিশু ও বৃদ্ধদের জন্য করোনা সবচেয়ে বিপজ্জনক, করোনা মুক্ত থাকতে শিশু ও বৃদ্ধদের সুরক্ষায় কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, করা জরুরি, তিনি জানতে চেয়েছেন। ভালো কোয়েশ্চেন। শিশু বৃদ্ধের মধ্যে বৃদ্ধদের কথাই বলবো আগে। বৃদ্ধদের ব্যাপারে বেশি সজাগ দৃষ্টি থাকতে হবে, কেননা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো এবং আমাদের দেশে যদি স্টাডি দেখেন, বিদেশের স্টাডি দেখেন, শিশুরা কিন্তু খুব বেশি আক্রান্ত হচ্ছে না। যদি আক্রান্ত হয় তাদের রিকভারি রেট অনেক ভালো, কিন্তু বৃদ্ধরা বিশেষ করে যারা আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে মর্টালিটি রেট, মৃত্যু হার কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে কিছুই না, জাস্ট সিম্পল একটা জিনিস, আপনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, আপনি মাস্ক ব্যবহার করতে দেন বৃদ্ধদের, আপনি নিজে থেকে দূরে থাকেন। নিজেকে যদি করোনার রুগী মনে করেন বা করোনার কোনো সিমটম আপনার মধ্যে থাকে, ওনাদের সংস্পর্শে যাবেন না। বৃদ্ধদের ক্ষেত্রে এটুকুই বলবো যে আপনার শরীরের যত্ন নেবেন, পুষ্টিকর খাবার খাবেন, আপনারাও নিজেরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন। যখন বাইরে যাবেন তখন আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এটুকুই। আর আপনার কিছুক্ষণ পর হাত ধুবেন, সিম্পল একটা জিনিস। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে করোনার সংক্রমণ হওয়ার পর একজন ব্যক্তির সুস্থ হতে অনেক সময় কম সময় লাগে, অনেক সময় বেশি লাগে। কেউ দেখা যাচ্ছে যে 10 দিনে সুস্থ হয়ে যাচ্ছে, আবার কেউ 15 দিন সময় লাগছে, 3 মাস সময় লাগছে। তো এটি আসলে কেন হচ্ছে? এটা মেইনলি নির্ভর করে হচ্ছে আপনার বডি ইমিউনিটির উপর, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম তার উপরেই নির্ভর করে। তারপর হচ্ছে কী পরিমাণ ভাইরাল লোড আপনার শরীরের মধ্যে ঢুকেছে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি যদি অনেক ভাইরাল লোড ঢুকে থাকে এবং সেই ভাইরাল যদি ভিরুলেন্স, যেটা মানে আপনার ক্ষতি করার ক্ষমতা যদি অনেক বেশি হয়ে থাকে সেই ভাইরাসের, কারণ করোনা ভাইরাসের কিন্তু অনেকগুলো জেনেটিক প্যাটার্ন আছে। কাজেই সব জেনেটিক প্যাটার্নের ভিরুলেন্স মানে আপনার রোগ তৈরি করার ক্ষমতা কিন্তু একরকম না। কাজেই যদি ভিরুলেন্ট অর্গানিজম দিয়ে যদি আপনার বিশেষ করে ভিরুলেন্ট করোনা ভাইরাস দিয়ে যদি আপনি অ্যাফেক্টেড হন, সেক্ষেত্রে আপনার শরীরের আপনার রিকভারি হতে অনেক সময় লাগতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনার 14 দিনের মধ্যেই মোটামুটি সুস্থ হয়ে যায়। সেটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমি এটুকু বলতে পারি। এবং হয়তো দেখা যায় যে 100-র মধ্যে হয়তো 2-3 জন যাদের হয়তো 3 সপ্তাহ বা বড় জোর 1 মাস পর্যন্ত করোনার সিমটম পারসিস্ট করে।
জি স্যার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে দর্শক, আপনারা যারা জিপিএইচ ইস্পাত এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জিপিএইচ ইস্পাত এটুআই করোনা হেল্পলাইন আজ এ পর্যন্তই। আগামীকাল রাত 9টায় আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।